ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছে রাজধানীর 7টি কলেজ। এখন থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তাদের সমস্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যে এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে নানা মত তৈরি হচ্ছে সমাজে। আসলে বিষয়টি কিভাবে তারা সম্পাদন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সে বিষয় নিয়ে আজকে জানবো এবং অনেকগুলো প্রশ্নের উত্তর আজকে খুঁজবো আমরা এই প্রোগ্রামের মধ্য দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জনাব আরিফিন সিদ্দিক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। এবং আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আগে বলেছিলাম যে বিষয় সম্পর্কে প্রথমে আমরা জানতে চাই এবং তার পরবর্তীকালে আসলে আলোচনা বিভিন্ন রকম মোড় হবে, সেই সমস্ত মোড়গুলো নিয়ে আমরা কথা বলবো। স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আসলে যে সিদ্ধান্তটি গ্রহণ করা হয়েছে আসলে সেটি কিভাবে কাজ করবে বা কিভাবে আপনারা কার্যকর করবেন, পরিকল্পনাটি কি আসলে? আসলে এখন যে 7টি কলেজ এসেছে, সরকারি কলেজ ঢাকা শহরের, এটি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই ছিল। তো যাই হোক, এক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি সব কলেজকে ন্যস্ত করা হয়, সেভাবেই চলছিল। কিন্তু সম্প্রতিও বলাটা ঠিক হবে না, মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন এবং সেদিন তিনি নির্দেশনা দিলেন যে সরকারি কলেজগুলোকে পর্যায়ক্রমে, দেশে তো এখন অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে নিয়ে আসা হোক। এবং তারপরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সভা করে পর্যায়ক্রমে তারা এই কলেজগুলোকে, অর্থাৎ সরকারি কলেজগুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে দেবেন, এই ধরনের একটা সিদ্ধান্ত হয়েছে। এবং তারই প্রথম পর্যায়ে ঢাকা শহরের 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে দেওয়া হলো। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি নতুন কোনো বিষয় নয়। এখনো আমাদের অধীনে বহু অধিভুক্ত কলেজ আছে, যেগুলো টেকনিক্যাল কলেজ আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, মেডিকেল কলেজ আছে, টেক্সটাইল কলেজ আছে, বহু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অধিভুক্ত, নার্সিং কলেজ আছে, হেলথ টেকনোলজি আছে। তো সেগুলো চলছে। তার সাথে 7টি কলেজ যুক্ত হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরো সরকারি কলেজগুলো চলে আসবে এবং আমাদের যে অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর পরিচালনার যে নিয়ম কানুন আছে সেই অনুযায়ী পরিচালিত হবে। স্যার, আপনারা কি পরীক্ষা নেবেন এবং পরীক্ষার ফলাফল ঘোষণা থেকে শুরু করে কোন কোন কর্মকাণ্ডগুলো করবেন স্যার এই ব্যাপারে? বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একই নিয়ম, অর্থাৎ শিক্ষার্থী ভর্তি করা, তাদের কারিকুলাম চূড়ান্ত করা, কারিকুলাম অনুযায়ী শিক্ষা প্রক্রিয়া চলছে কিনা সেটি মনিটরিং করা, একাডেমিক মনিটরিং বা বিদ্যায়তনিক যে পর্যবেক্ষণ, যে বিষয়গুলো থাকে সেগুলো দেখা, পরীক্ষা পরিচালনা করা, ফলাফল প্রকাশ করা এবং ছাত্রছাত্রীদের সনদ দেয়া, সার্বিক কার্যক্রমে কিন্তু বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। অনেকে বলছেন যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী না করে বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কলেজগুলোকে নিয়ে আসার প্রক্রিয়া যে শুরু হয়েছে, আসলে এটিকে তারা একটু সমালোচনা চোখে দেখছেন যে আসলে যে প্রতিষ্ঠানটি তৈরি করা হয়েছিল 92 সালে এবং এত বছরেও সেটি ঠিকমতো দাঁড়াতে পারলো না। সেশন জট থেকে শুরু করে শিক্ষা কার্যক্রম অনেক বিষয়ে তারা অনেক পরীক্ষা তারা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি। এই বাস্তবতায় আসলে এই ব্যাপারটি কেন করা হলো? আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন পড়ে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় কোন পরিস্থিতিতে প্রতিষ্ঠা করা হয়েছিল সেটা আমরা জানি। সেখানে একেবারেই একজন ব্যক্তির কে পুনর্বাসনের জন্য এই ধরনের একটা প্রতিষ্ঠান গড়ে তোলা হলো। তো যাই হোক, সেই সময়ই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট একটা বক্তব্য দিয়েছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে যেটি করা হচ্ছে আজকে, সেটি আমাদের উচ্চশিক্ষাকে আরো ক্ষতিগ্রস্ত করবে এবং পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা সেটি দেখতে প্রমাণিত হয়েছে। তো যাই হোক, সেগুলো তো এখন যেটা আমরা পেরিয়ে এসেছি সেটার পেছনে ফিরে তো লাভ নেই। এখন আমাদের এই উচ্চশিক্ষাকে আরো শক্তিশালী করার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে যেগুলো টিচিং ইউনিভার্সিটি, এখানে অধ্যাপকরা আছেন, শিক্ষকরা আছেন, তারা সরাসরি বিভাগগুলোতে শিক্ষাদান করেন। যেমন আমরা বলতে পারি যে ঢাকা কলেজে ইংরেজি বিভাগ, যেখানে ইংরেজিতে সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে, সেখানে কলেজে শিক্ষকরা আছেন। সেখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন, অধ্যাপনা করছেন, তারা যদি সম্মিলিতভাবে সেখানে পরীক্ষার কার্যক্রম পরিচালনা করেন, প্রশ্নপত্র প্রণয়নের সঙ্গে যুক্ত থাকেন, একাডেমিক যে মনিটরিং সেই বিষয়গুলো যদি তারা দেখেন, সেটা
আমার তো মনে হয় যে শিক্ষার্থীদের অনুকূলে তারা কি কোনো ক্লাস নেবেন সেখানে কি? প্রয়োজনে সেটা দেখবেন, প্রয়োজনে সেটা হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে টিচিং ইউনিভার্সিটি যদি টিচিং ডিপার্টমেন্টগুলোকে মনিটরিং না করে তাহলে তো সেটা কোনো খুব বেশি দূর এগোয় না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তো মূলত সেটাই দেখা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় তো একটা এফিলিয়েশন দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, এফিলিয়েশন দিচ্ছে স্কুল কলেজগুলোকে, বিভাগ খোলার অনুমতি দিচ্ছে, কিন্তু সেখানেও কারা যাচ্ছে? এই পাবলিক বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু শিক্ষকদেরকে সেখানে পাঠানো হচ্ছে। তো এখানে ভায়া মিডিয়া না করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন বাংলাদেশে অনেক, তাদের অধীনে যদি কলেজগুলো নিয়ে আসা হয়, যেটা আগে ছিল, এটা তো সেই ব্রিটিশ আমল থেকে এই মডেলই এখানে অনুসৃত হয়েছে, আমার ধারণা শিক্ষার মান অনেক দূর এগিয়ে যাবে। মোহাম্মদ কায়কোবাদ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে কিনা? স্যার যে বিষয়টি বলার চেষ্টা করছেন। হ্যাঁ, আমার মনে ঠিকই বলেছেন। আমরা এখন বুঝতে পারি যে জাতীয় বিশ্ববিদ্যালয় মানে একটা প্রশাসনিক কাঠামো। তো শিক্ষার আসল বিষয়গুলো যদি দেখতে হয়, বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষাদান করেন তারাই তো সেটা ভালোভাবে দেখতে পারবেন। যেমন ঢাকা কলেজে যদি এখন অনার্স পড়ানোর মানুষ না থাকে, শিক্ষক না থাকে, তাহলে নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নিয়ে চিন্তা করবে এবং কিভাবে সেখানে ভালো শিক্ষাদান করা যায় সেটা করবে। তো সুতরাং একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, একটি প্রশ্ন করেছেন আমাদেরকে, প্রশ্ন নিতে চাই একটু। দর্শক, আপনার নামটি বলে আমাদের প্রশ্নটি করুন। স্যার, আমার নাম মোহাম্মদ জানাল আবেদিন, আমি গভর্নমেন্ট শহীদ সরওয়ার্দী কলেজ থেকে বলতেছি, কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার। স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে কি যে আমাদের যে রানিং যে বেস গুলো আছে ওই বেস গুলোর সহকারে কি আমাদের নিচ্ছে নাকি যারা 2018 সালে এডমিট হবে তাদেরকে নিচ্ছে? ধন্যবাদ। এই উত্তরটি একটু জানতে চাই আরফিন সিদ্দিকের কাছ থেকে। জি, কি উত্তর? উনি বলেছেন যে যারা এখন রানিং, যারা পড়াশোনা করছেন বর্তমানে, তারা কি যুক্ত হবেন নাকি যারা 18 সালে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবেন তারা এই পদ্ধতির মধ্যে আসবে নাকি? এটা কলেজগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ এবং এই সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল নেবে যে কোন বর্ষ থেকে কোন ছাত্রদের আমরা বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে আসছি। যেহেতু বিশ্ববিদ্যালয়ের অধীনে ইতিমধ্যে কলেজগুলো চলে গেছে, অতএব সেইভাবেই সিদ্ধান্তগুলো গৃহীত। মানে এখন যারা সেখানে পড়ছে তারা সবাই কি এখন অধিভুক্ত? সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে তারা চলে এসেছে। কি বিষয় এখানে উঠে আসছে কিনা ব্যাপারটা দেখেন, যে ঢাকা ইউনিভার্সিটির কোনো ছাত্র যদি ভালো ফলাফল করে আপনারা গর্বিত হন, বা খারাপ করলে আপনারা সে ব্যাপারে গর্বিত হন না বা লজ্জিত হন কোনো ক্ষেত্রে। যদি আমরা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি দেখি বা অন্যান্য কলেজ যারা অধিভুক্ত হচ্ছে, ওদের শিক্ষা কার্যক্রম যদি কোনো ফাঁক থেকে যায় বা তারা যদি ফলাফল খুবই খারাপ করে বা আসলে চাকরির বাজারে যদি কম্পিট করতে না পারে, সেক্ষেত্রে সেই দায়টিও ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে চলে আসবে কিনা বা কাঁধে? ঢাকা ইউনিভার্সিটি তো আজকে নতুন না, অধিভুক্ত আমি তো বলছি 7টা কলেজ এসেছে, সেটা নিয়ে আমরা এই আলোচনা তো করছি। কিন্তু বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিচ্ছে। অতএব আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন করে তো এই বিষয় যুক্ত হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় এই অধিভুক্তি কলেজ দিয়েই তার সূচনা হয় এবং সেইভাবেই চলছে। অতএব নিশ্চয়ই আজকে যে কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত করা হলো, সেই কলেজগুলোর শিক্ষার মান যেন উন্নয়নের দিকে যায়, শিক্ষার মান যেন ভালো হয়, সেটাই তো দেখা আমাদের দায়িত্ব হবে। স্যার, আরেকটি প্রশ্ন করেছেন একজন আমাদেরকে, সেই প্রশ্নটি আমি শুনলাম একটু আগে। তিনি বলেছেন যে এখন যারা পরীক্ষা দিয়েছে তাদের ফল এখনো বেরোয়নি, তারা কি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটটি পাবে কিনা? আমার মনে হয় এগুলোর জন্য একটু অপেক্ষা করতে হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল এই বিষয়গুলো সিদ্ধান্ত নেবে এবং তখন সেগুলো কলেজগুলোকেও জানানো হবে এবং জনগণও জানতে পারবে। স্যার, একটি প্রশ্ন আমরা অনেকদিন ধরেই করার ইচ্ছা করছিলাম আপনাকে, সেটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখন যে আসলে যে শিক্ষা ব্যবস্থা, এখানে প্রচুর ছেলে মেয়ে জিপিএ 5 পাচ্ছে এবং অনেক ছেলে মেয়ে জিপিএ 5 পাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যারা ফেল পর্যন্ত করছে এবং খুবই কম সংখ্যক ছেলে মেয়ে পাশ করছে, ইংরেজিতে খুবই কম নম্বর পাচ্ছে, বাংলায় ভালো নম্বর পাচ্ছে না। এইটা স্যার কেন হয়েছে বলে আপনি মনে করেন? এটার তো খুব সহজ উত্তর নাই। সে এসএসসি পরীক্ষা দিয়েছে এক পদ্ধতিতে, সেখানে একটা নির্দিষ্ট কারিকুলাম ছিল, সেখানে সে হয়তো জিপিএ 5 পেয়েছে। এইচএসসি পরীক্ষা যখন সে দিতে গেল, আবার একটা নির্দিষ্ট কারিকুলাম, শুধু একটা পেপারের জন্য সে 3 ঘন্টা সময় পেয়েছে, পরীক্ষা দিয়েছে, 2 বছর প্রস্তুতি নিয়েছে। এসএসসিতে সে জিপিএ 5 যে পেয়েছে, হয়তো এইচএসসিতে সে পায়নি। এসএসসিতে যে জিপিএ 5 কম পেয়েছে, সে হয়তো এইচএসসিতে বেশি জিপিএ 5 পেয়েছে। এই ধরনের বহু ভেরিয়েশনস থাকবে। তারপরে সে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসেছে, তখন তাকে 1 ঘন্টা সোয়া ঘন্টার মধ্যে পুরো সিলেবাসের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা পদ্ধতি একেবারে ভিন্ন।
পরীক্ষার লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন। সেখানে ছিল সে জিপিএ 5 বা কাছাকাছি মার্কস পেলে সে এসএসসি বা এইচএসসি পরীক্ষা পাশ করবে। এখানে কোনো পাশের একটা ন্যূনতম মার্ক আছে ঠিকই, কিন্তু সেটা পেলেই যে সে ভর্তি হতে পারবে সেটা নিশ্চয়তা নাই। তো সবকিছুই তো ভিন্ন। অতএব সেখানে 5 পেয়েছে বলে এখানেও সে একেবারে শীর্ষে থাকবে সেটাও যেমন ঠিক না, আবার ওখানে যদি তার মার্কস জিপিএ কমও থাকে এখানে যে সে সুযোগ পাবে না তাও ঠিক না। আমরা প্রায়শই দেখি যে জিপিএ 5 যে পেয়েছে দুটো পরীক্ষাতেই সে হয়তো বিশ্ববিদ্যালয়ের সুযোগ পায়নি, কিন্তু জিপিএ 5-এর কম পেয়েছে, বেশ কম আছে, সে কিন্তু এখানে শীর্ষস্থানে চলে গেছে। অতএব এখানে একজন পরীক্ষার্থীর যোগ্যতা, মেধা, দক্ষতা এসব কিছু নির্ভর করবে। এক পরীক্ষার ফলাফলের সঙ্গে আরেক পরীক্ষার ফলাফলকে একেবারে সরাসরি কোরিলেট করা বোধহয় ঠিক হবে না। একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে। দর্শক, আপনার নামটি বলে আপনার মূল্যবান প্রশ্ন নিয়ে আমাদেরকে করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম। হ্যালো, জি। হ্যাঁ, আমি মামুন ইসলাম, ঢাকা খিলগাঁও থেকে। আমার কোশ্চেনটা আছে স্যারের কাছে। স্যার, যারা মাস্টার্সে প্রথম বর্ষে আছেন ওনারা কি আসলে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাবেন না আসলে কলেজের আন্ডারে, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারেই থাকবে? আপনাকে ধন্যবাদ। স্যার, উত্তরটি আপনি আগেও দিয়েছেন। সেটা হচ্ছে যে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত হয়ে গেছে, আর কোন বর্ষের কোন পরীক্ষা কিভাবে গ্রহণ করা হবে সেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদে সিদ্ধান্ত নিয়ে সেগুলো জানানো হবে। প্রশ্ন আমাদের কাছে আরো একটি রয়েছে। দর্শক, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। প্রশ্নটি করুন। স্যার, আমার নাম শামীম। আমার প্রশ্নটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে কলেজগুলো হয়েছে এই কলেজগুলো খাতা মানে উত্তরপত্র মূল্যায়ন এবং প্রশ্নপত্র প্রণয়ন এটা কি অধিভুক্ত যে কলেজগুলো আছে এই কলেজের টিচাররা করবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা করবে? স্যার, আবারও উত্তরটি আপনার কাছে। না, সেটাই বলছি। এগুলো আমাদের যে সিস্টেম আছে, পরীক্ষা কমিটি হবে এবং সেই পরীক্ষা কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দও থাকবেন, কলেজের শিক্ষকবৃন্দ থাকবেন এবং সেখানে সম্মিলিতভাবে পরীক্ষা কোর্স কারিকুলাম অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র প্রণীত হবে, সেইভাবে পরীক্ষা গ্রহণ করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেম আছে যে ডাবল এক্সামিনার সিস্টেম সেইভাবে পরীক্ষার খাতা মূল্যায়ন হবে। দর্শক, আপনার নামটি বলে আপনার মূল্যবান প্রশ্ন নিয়ে আমাদেরকে করুন। মীর হোসেন, ঢাকা থেকে বলছি। আমি যখন ঢাকা লেখাপড়া করতাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন জুলজি ডিপার্টমেন্টে ওই বছর 3 জন, আমি যে বছর অনার্স দিয়েছি ওই বছর 2 জন পাস ক্লাস হয়েছিল এবং পরবর্তীতে যখন ফাইনাল দিয়ে মাস্টার্স তখন 3 জন পাস ক্লাস হয়েছিল। কিন্তু বর্তমানে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কলেজগুলি আছে 3 জন মাত্র টিচার থেকে 8 জন থেকে 12 জন পর্যন্ত ফার্স্ট ক্লাস হওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে আমার প্রশ্ন হলো স্যারের কাছে, আমার ভাইস চ্যান্সেলর স্যারের কাছে যে প্রশ্ন হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এই যে শিক্ষকদের যে জন্যতা, লেখাপড়ার মান যে অবনতি, সেক্ষেত্রে কোনো ভূমিকা রাখবেন কিনা? আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরটি জানবো স্যার আপনার কাছ থেকে। না, নিশ্চয়ই সেই ভূমিকা রাখার জন্যই তো বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণেই তো নির্দেশ দিয়েছেন। অতএব আমাদের সবার মিলে চেষ্টা করতে হবে যে আমাদের, কারণ কলেজগুলোতে প্রায় অধিকাংশ কলেজ, যে কলেজগুলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছে বা অন্যান্য কলেজ যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে, সব জায়গায় অনার্স মাস্টার্স প্রোগ্রাম আছে, কিন্তু কতটা সেখানে শিক্ষক আছেন, কতটা গবেষণাগার বা গ্রন্থাগারের সুযোগ সুবিধা আছে, এগুলো তো সবসময় আমাদের একটা উদ্বেগের বিষয়। তো কোথাও আমরা বলি না যে খুব পর্যাপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সুযোগ সুবিধা আছে, যেমন উনি বললেন প্রাণীবিদ্যা বিভাগের কথা, প্রাণীবিদ্যা বিভাগে এখন আমাদের হয়তো 25-30 জন শিক্ষক থাকবেন যাদের পিএইচডি ডিগ্রি আছে। তারপরেও আমরা মনে করি না যে আমাদের যে অবকাঠামোগত সুযোগ সুবিধা সেটা একেবারে যতটুকু দরকার ততটুকু আমাদের আছে। সেই তুলনায় যদি কলেজগুলোর দিকে আমরা তাকাই তো কতটা ধন্যদশায় আছে আমরা বুঝতে পারি। তো এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটানোর প্রয়োজন আছে। আচ্ছা, শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য উদ্যোগটা গ্রহণ করা হয়েছে, আসলে সমস্ত পর্যায়ে সমশিক্ষা ব্যবস্থার জন্য কিনা স্যার? এটা সমশিক্ষা তো আর এই মুহূর্তে নিশ্চিত করা যাবে না, তবে নিশ্চয়ই শিক্ষার মান উন্নয়ন গল্পে তো আমাদের তো আর এক জায়গায় বসে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। একবিংশ শতাব্দীর এই পৃথিবী অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবী। আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী ছেলে মেয়ে বের করি অথবা কলেজ থেকে স্নাতক ডিগ্রিধারী ছেলে মেয়ে বের করি, তাদের তো একটা প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে আজকের সমাজে। তো সেইভাবেই তাদের শিক্ষার মান বাড়ানো এটা অত্যন্ত জরুরি।
স্যার মোহাম্মদ কায়কোবাদ যে প্রসঙ্গটি বলছিলেন যে আসলে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার যে দৈন্যতার কথা তিনি বলছিলেন এবং সেখানে যে মানসম্মত শিক্ষকের অভাব রয়েছে এবং এমসিকিউ পদ্ধতি বা সৃজনশীল পদ্ধতিতে শিক্ষা গ্রহণ এবং পরবর্তীকালে বেসিকটি তৈরি হচ্ছে না, এই প্রসঙ্গটি বারবারই উঠে আসছে। আপনার মূল্যায়ন জানতে চাই এই সম্পর্কে। আমাদের স্কুল আমার মনে হয় যে এটা মূল্যায়ন করার খুব বেশি সুযোগ আমার নেই, এই কারণে যে সরাসরি তো আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নই, অতএব সেভাবে বলা মুশকিল আমার পক্ষে। তবে আমরা যেটা বুঝতে পারি যে প্রাথমিক মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে যখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আশানুরূপ ফলাফল করতে পারছে না, তখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করার সুযোগ আছে। শিক্ষাটা শুরু করতে হবে প্রাথমিক পর্যায় থেকে, মাধ্যমিক থেকে শুরু করলে হবে না। প্রাথমিক পর্যায় থেকে সঠিক শিক্ষা যদি আমরা ছেলে মেয়েদের দিতে পারি, জ্ঞানের প্রতি তাদের আগ্রহ গড়ে তুলতে পারি, পর্যায়ক্রমে তারা একটা জায়গায় আসবে যেখানে আমরা আশা করি যে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড তারা অর্জন করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল না বলেই যে তাকে আমরা মানসম্পন্ন শিক্ষা পাইনি সেটাও কিন্তু আমি বলতে চাই না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 3 লক্ষ ছাত্রছাত্রী এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছে এবং পরীক্ষা দিয়েছে। তার মধ্যে আমরা নিলাম 6,800 জন ছাত্রছাত্রী। তাহলে 3 লক্ষের মাঝে বাকি ছাত্রছাত্রী কি বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো উপযুক্ত নয়? নিশ্চয়ই বহু ছাত্রছাত্রী আছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা আছে, এমনকি যারা সুযোগ পেয়েছে তাদের থেকেও হয়তো অনেকে ভালো বেশি যোগ্য, কিন্তু হয়তো ওই পরীক্ষায় যেদিন আমরা ভর্তি পরীক্ষা নিলাম সেদিন হয়তো তারা সেই ভাবে ভালো রেজাল্ট ভালো ফলাফল করতে পারেনি। অতএব মানবিক মানুষের যে বুদ্ধিবৃত্তিক যে মূল্যায়ন, সেটি ওই শুধুমাত্র 2+2=4 এই হিসাব করলে হবে না। এখানে আরো বহু কিছু আছে, বহু অনুষঙ্গ আছে, বহু উপাদান আছে, সেগুলো মূল্যায়ন করা দরকার আছে, সুযোগ সুবিধার দরকার আছে। ঢাকা শহরের অভিজাত স্কুলের একজন ছাত্র বা ছাত্রী তার পরিবারের যে সহযোগিতা পায়, সে বাড়ির গৃহশিক্ষকের যে সহযোগিতা পায়, যে ভালো স্কুলে লেখাপড়া করে, যেখানে গ্রন্থাগার গবেষণাগারগুলো অনেক মানসম্পন্ন, সেটার তুলনায় যদি আমি একজন গ্রামের প্রত্যন্ত অঞ্চলের ছাত্রকে তুলনা করি, যার স্কুলে হয়তো গ্রন্থাগারই নাই, গবেষণাগার ছিল না, কিন্তু সেখানে সে জিপিএ হয়তো 4 পেয়েছে বা 4.10 পেয়েছে, তাকে এখানে 5-এর সঙ্গে তুলনা করে তো করা যাবে না। অতএব তাকে যখন আমরা ভর্তির সুযোগ দিচ্ছি, তাকে কি আমরা সেইভাবে মূল্যায়ন করার মতো একটা অবস্থায় নিচ্ছি? এখানে বহু জায়গা আছে যেখানে আমাদের নিজেদের কাঠামোগত দুর্বলতা আছে, মূল্যায়নের দুর্বলতা আছে, বহু কিছু আছে। দর্শক আপনার নামটি বলে আপনার প্রশ্নটি আমাদেরকে করুন। আমি ইলিয়াস বলছি ঢাকা থেকে। আমার প্রশ্নটা ভিসি স্যারের কাছে। জি। যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় সাম্প্রতি সময়ে বিভিন্ন ভাবে তারা তাদের সেশন যাত্রা সম্পূর্ণভাবে কমায় নিয়ে আসছে, 4 বছরই তাদের ইয়ার শেষ হচ্ছে। তো সেখানে এত স্টুডেন্টকে নিয়ে আসার কারণে নতুন করে আবার সেশন জাতে পড়বে কিনা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টই যেখানে এখনো সেশন জাত আছে, সেখানে ইউনিভার্সিটি এত স্টুডেন্টকে নিয়ে আবার নতুন করে সেশন জাতের মধ্যে আসবে কিনা, এটা আমার ভিসি স্যারের কাছে প্রশ্ন। আপনাকে ধন্যবাদ এবং উত্তরটি স্যারের কাছে জানতে চাই আমরা। আমার মনে হয় যে আমাদের দর্শক যে উদ্বেগের কথা বলেছেন, নিশ্চয়ই সেই উদ্বেগের কারণেই তো আমরা আজকে এই বিষয়গুলোর কথা বলছি, যে কত লম্বা সেশন জট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কোনো সেশন জট নেই, 0 সেশন জটে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হওয়ার কারণে সেশন জট যতটা কমানো যায় সেই চেষ্টাই তো করবো আমরা। সেক্ষেত্রে উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আসলে ঢাকা ইউনিভার্সিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে? হ্যাঁ, সেটাই বললাম যে ঢাকা ইউনিভার্সিটি যেহেতু 0 সেশন জটে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ নেই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ্ধতিতেই চলবে আসলে।